নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব। আজকের আমাদের টপিক কিন্তু খুব দুঃখের বিষয়। আবার ভারতবর্ষে রেল দুর্ঘটনা ঘটেছে এবং সেই রেল দুর্ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে ঘটেছে। আবার বাংলার মানুষ ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই রেল দুর্ঘটনায়। আমরা জানি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উত্তরবঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে। তো এতে অনেক মানুষ কিন্তু আহত এবং প্রাণ হারিয়েছেন। আজকের ভিডিওতে দেখে নেব যে কীভাবে রেল দুর্ঘটনা ঘটেছে আর বারবার কেন রেল দুর্ঘটনা ঘটছে, তার জন্য রেল দপ্তরে কী করা উচিত আর আমাদের কী করা উচিত। এখন রেল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহক বা বাহন বলতে পারি। রেলের উপরে ভরসা করেই কিন্তু আমরা প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, আর সেই রেলে কিন্তু দুর্ঘটনা ঘটছে বারবার। অর্থাৎ আমাদের জীবনের কোনো আর সিকিউরিটি নেই যারা আমরা প্রতিদিন বা প্রত্যহ রেলে চাপি। তো এই ভিডিওটি আমাদের সকলের কিন্তু জানা উচিত, কারণ আমাদের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রেল। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের ভিডিও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট 2024। তো ভিডিও শুরু করার আগে এই রেল দুর্ঘটনায় যারা প্রয়াত হয়েছেন বা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, আর যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি। 17 জুন সকালে খবর সামনে এসেছে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যা আগরতলা, ত্রিপুরার আগরতলা থেকে আমাদের শিয়ালদা এসেছিল। আগরতলা থেকে শিয়ালদা অভিমুখে আসার সময় 17 তারিখ সকাল প্রায় 9টার সময় উত্তরবঙ্গের এনজিপি স্টেশনের কাছে যে রঙ্গপানি স্টেশন আছে, সেই রঙ্গপানি স্টেশনের কাছে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। যে প্রাথমিক যে খবর পাওয়া গেছে সেখানে জানা যাচ্ছে যে এই ট্রেন ওই রঙ্গপানি স্টেশনে কিন্তু খুব স্লো মুডে ছিল, খুব আস্তে আস্তে যাচ্ছিল, প্রায় এক প্রকারে দাঁড়িয়ে গেছিলো বলাও চলে। হঠাৎ করে পিছন থেকে একটি গুডস ট্রেন অর্থাৎ মালগাড়ি এসে ধাক্কা মারে এই ট্রেনের পিছনে, আর তার ফলে কিন্তু এই ট্রেনের শেষ যে দুটো বগি, সেই দুটো বগি কিন্তু লাইনচ্যুত হয়ে যায়, দুমড়ে মুচড়ে যায় এবং প্রায় এক প্রকারের ধ্বংস হয়ে যায়। আর তার ফলে প্রাথমিক সূত্র অনুযায়ী প্রায় 5 থেকে 10 জন প্রয়াত হয়েছেন বা প্রাণ হারিয়েছেন, আর তার সাথে 30 থেকে 50 জন আহত। এর সংখ্যাটা কিন্তু আরও বাড়বে যত সময় আসবে। তবুও কিন্তু আহত আর প্রাণ হারানোর সংখ্যা কিন্তু একটা লিমিটেডের মধ্যেই আমাদের আছে, কারণ আমরা জানি দুটো বগি যখন দুর্ঘটনার কবলে পড়ে বা দুমড়ে মুচড়ে যায় তখন কিন্তু প্রায় অনেক মানুষ মারা যায়, 400-500 জন মারা যায়। কিন্তু মাথায় রাখতে হবে এই মালগাড়ি কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শেষ বগিতে ধাক্কা মেরেছে, আর আমরা জানি শেষ বগিটা বেশিরভাগ ট্রেনের ক্ষেত্রেই পার্সেল ভ্যান থাকে বা পার্সেল বগি থাকে, সেখানে মানুষের সংখ্যা কিছু হলেও কম হয়, নাহলে কিন্তু এর সংখ্যাটা এই 30-50-এর জায়গায় প্রায় 500 জন হয়ে যেত। এখন রেস্কিউ অপারেশন চলছে, উদ্ধার কার্য চলছে, আর আমরা জানি যে উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তার ফলে আবহাওয়া কিন্তু দুর্যোগপূর্ণ, তার ফলে এই উদ্ধার কার্যের কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। কী জন্য দুর্ঘটনা ঘটেছে রেল কিন্তু এখনও কারণ জানায়নি, এবং যারা যাত্রীরা আছে ওই ট্রেনে তারাও নাকি সঠিক উদ্ধার কার্য হয়নি বলে তারা অভিযোগ করেছে। স্থানীয় মানুষ বা লোকাল প্রশাসন কিন্তু উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। অন্য দিক থেকে এই যে দুর্ঘটনায় যারা প্রয়াত হয়েছে বা মারা গেছে কিংবা যারা আহত হয়েছে তাদের জন্য কোনো আর্থিক সাহায্যের ঘোষণাও করেনি রেল দপ্তর বা কেন্দ্র সরকার, এমনকি রাজ্য সরকার। আশা করি কয়েকদিনের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই যারা আহত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আর্থিক ঘোষণা করবে দুই সরকার, কারণ যারা প্রয়াত হলো বা যারা আহত হলো তাদের পরিবার কিন্তু আতঙ্কগ্রস্ত এবং অসহায় হয়ে পড়েছে, তাদের জন্য আর্থিক সাহায্য অবশ্যই জরুরি। এখন এই যে নর্থ বেঙ্গলে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, এর ফলে পুরো নর্থ ইস্টের বা আমাদের উত্তরবঙ্গের ট্রেনের যে লাইন অর্থাৎ উত্তর পূর্ব রেলওয়ে পুরো সিস্টেমটা কিন্তু ভেঙে পড়েছে। যতক্ষণ না পুরো সিস্টেম ঠিক হবে ততক্ষণ কোনো ট্রেনই কিন্তু যাবে না নর্থ ইস্টের জন্য, আসাম কিংবা ত্রিপুরার জন্য বা আমাদের নর্থ বেঙ্গলের জন্য। কিন্তু আমরা এই লাস্ট কয়েক বছর দেখছি যে বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে। গত বছর ঠিক এই সময় জুন মাসে সবথেকে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছিল আমাদের ভারতবর্ষে। করমণ্ডল এক্সপ্রেস আমাদের কলকাতা থেকে বা শালিমার থেকে যখন
চেন্নাই যাচ্ছিল তখন আমাদের উড়িষ্যার বালাসোরে ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। সেখানে প্রচুর মানুষ কিন্তু মারা গেছিলো। এমনও কত ডেড বডি ছিল যাদেরগুলো বেওয়ারিশ ছিল, কেউ কিন্তু চিনতে পারেনি। এবং সেই ট্রেন দুর্ঘটনা দেখে কিন্তু আমরা ভীত হয়ে পড়েছিলাম, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। আর এর মাঝেও লাস্ট কয়েক বছরে কিন্তু ছোটোখাটো ট্রেন দুর্ঘটনার খবর কিন্তু আমরা প্রায়ই আমাদের নিউজে দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু মানুষ প্রাণ হারাচ্ছে। এমনকি গুডস ট্রেন বা মালগাড়ির সঙ্গে মালগাড়িরও কিন্তু ধাক্কা দেখা দিচ্ছে বা দুর্ঘটনা ঘটছে বা লাইনচ্যুত হয়ে যাচ্ছে, এখানেও কিন্তু মানুষ মারা যাচ্ছে। আর আবার আমাদের সেই ট্রেন দুর্ঘটনার খবর সামনে এলো, যে দেখে আমরা আটকে উঠলাম বা ভয় পেয়ে গেলাম, যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা উত্তরবঙ্গের নর্থ বেঙ্গলে আমাদের এনজিবির কাছে দুর্ঘটনার কবলে পড়েছে। আর এই একের পর এক ট্রেন দুর্ঘটনা দেখে যারা আমরা ট্রেনে চড়ি, লোকাল ট্রেনে বা এক্সপ্রেস ট্রেনে বা দূরপাল্লার ট্রেনে, আমরা কিন্তু ভীত বা আতঙ্কিত হয়ে পড়ছি। আমরা ভাবছি যে আমাদের সিকিউরিটি আর নেই। আমরা যখনই ট্রেনে উঠবো তখন আমাদের আর সিকিউরিটি থাকছে না, যাত্রী নিরাপত্তা থাকছে না, আমাদেরকে আমাদের নিরাপত্তা উপরওয়ালা বা ভগবানের কাছে ছেড়ে দিয়ে কিন্তু এই ট্রেনে উঠতে হচ্ছে। তো আমরা চাইছি আমাদের নিরাপত্তা আরও ভালো করে হোক। কেন ট্রেন দুর্ঘটনা ঘটছে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক, আর আমাদের যাত্রী নিরাপত্তার সুরক্ষা কিন্তু আরও নিশ্চিত করা হোক। এখন এই যে বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে, বারবার মানুষের প্রাণ হারাচ্ছে, আর আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, তার কারণগুলো কি কি, সেগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। যে কারণগুলো দেখলে কিন্তু আমরা আঁতকে উঠতে পারি, যেখানে আমরা দেখতে পাবো যে আমাদের জীবন নিয়ে খেলা হচ্ছে, কোনো সুরক্ষা নেই আমাদের মতো রেল যাত্রীদের। তো কারণগুলো কি কি? ফার্স্ট, নো এমপ্লয়ি রিক্রুটমেন্ট। লাস্ট কয়েক বছর ধরে, প্রায় 5-7 বছর ধরে রেলের কিন্তু কোনো কর্মী নিয়োগ হচ্ছে না বললেই চলে। এবং যারা কর্মী আছে, যারা অবসর গ্রহণ করছে, তাদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, কর্মীর সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। অন্যদিকে যারা কর্মী আছেন এই মুহূর্তে, তাদের কিন্তু ওভার ডিউটি করতে হচ্ছে, তাদের ওয়ার্ক প্রেশার কিন্তু অনেকটাই তাদের বেড়ে গেছে। আমরা জানি কর্মীদের ওয়ার্ক প্রেশার যখন বেড়ে যায় তখন কিন্তু সিস্টেমে প্রবলেম দেখা দেয়, সিস্টেম ভেঙে পড়ে, সঠিক সিস্টেমে রেল চলাচল করতে পারে না, আর বারবার দুর্ঘটনার সম্মুখীন হয়, যার ফলে আমাদের জীবন কিন্তু অনিশ্চিত হয়ে পড়ে। এখন আমরা দেখেছি যে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুই সরকারই কিন্তু চাকরি দিতে চায় না, তারা অন্য কিছু দিতে চায়, তারা ধর্মের নামে রাজনীতি করতে চায়, তারা চাকরি দিতে চায় না। লাস্ট 2019 সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনের আগে এএলপি আর গ্রুপ ডি আর টেকনিশিয়ানের কিন্তু একটা বিরাট বড় ভ্যাকেন্সি বেরিয়েছিল, আর তার রিক্রুটমেন্ট কিন্তু এখনও চলছে, লং প্রসেস ধরে, এখনও কিছুদিন আগেও কিন্তু এর জয়েনিং হয়েছে। কিন্তু 2024 সালের ভোটের আগে আমরা সবাই আশা করছিলাম যে একটা বিরাট বড় ভ্যাকেন্সি বেরোবে রেলের কাছ থেকে, কিন্তু দেখা যায় যে 24-এর ভোটের আগে সামান্য কয়েকজন এএলপি টেকনিশিয়ান আর আরপিএফের নিয়োগের বিজ্ঞপ্তি সামনে আসে, এবং বাকি এনটিপিসি কিংবা গ্রুপ ডির কিন্তু কোনো নোটিফিকেশান সামনে আসেনি। এনটিপিসি গ্রুপ ডির কিন্তু 2019 সালে একটা বিরাট বড় নিয়োগ হয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রেলের যে বছর বছর নিয়োগ হওয়া উচিত সেটা কিন্তু হচ্ছে না। অর্থাৎ এই দুই সরকারের কিন্তু আমাদেরকে চাকরি দিতে চাইছে না, রেল দপ্তর তো চাকরি দেওয়ার থেকে হাত তুলে নিচ্ছে। আর এর ফলে যেমন শিক্ষিত যুবকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কর্মসংস্থানের দিক থেকে, সেরকমই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে রেল। আর তার ফলে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি পড়ে আছে রেলে, আর রেলের ভ্যাকেন্সি পড়ে যদি নিয়োগ না হয়, কর্মী নিয়োগ হচ্ছে না, আর তার ফলে সিস্টেম ভেঙে পড়ছে কিন্তু রেলের, আর বারবার দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে আমাদের জীবন যাচ্ছে। আর রেল দপ্তর যদি সঠিকভাবে হিউজ ভ্যাকেন্সি আছে সেটা যদি নিয়োগ না করে, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের জীবনে বারবার এই মৃত্যুর সঙ্গে আমাদের মুখোমুখি হবে, বারবার ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটবে। কারণ এই ট্রেন বা রেল সিস্টেমের গুরু দায়িত্ব দিয়ে আছে এই কর্মীদের হাতে। কর্মীদের যদি নিয়োগ না হয় তাহলে কিন্তু আমাদের নিরাপত্তা থাকছে না, আমরা মেনেই নিচ্ছি। তো আমাদেরকে চাপ দেওয়া উচিত সরকারকে যে রেলের যে ভ্যাকেন্সি আছে অবশ্যই দ্রুত নিয়োগ করা উচিত, না হলে কিন্তু এই দুর্ঘটনা বারবার ঘটবে। এটাই কিন্তু এই বারবার দুর্ঘটনার মেন কারণ। নেক্সট, যখনই ট্রেন দুর্ঘটনা ঘটছে আমরা একটা খবরই সামনে আসছে যেটা বারবার সব দুর্ঘটনার জন্য সমান, যেটা হচ্ছে যে 2 ট্রেনস ইন 1 লাইন, দুটো ট্রেন একটা লাইনে চলে আসছে, অর্থাৎ সিগন্যালিং প্রবলেম হচ্ছে। আর আমরা জানি এখন তো সব অটোমেটিক সিগন্যাল, আর অটোমেটিক সিগন্যাল যদি ঠিকঠাক কাজ না করে তা সেটা কিন্তু একটা বিরাট বড় প্রবলেম, ছোটোখাটো প্রবলেম নয়। হলে সেই যে ইন্টারলকিং সিস্টেম আছে, সিগন্যাল প্রবলেম আছে, সিগন্যাল সিস্টেম আছে, সেই সিগন্যাল সিস্টেমে আপগ্রেড করতে হবে, কাজ করাতে হবে, কিংবা যারা সিগন্যালকে অপারেট করছে তাদেরকেও কিন্তু স্টক করা
তাদের জন্য কিন্তু কড়া স্টেপ নিতে হবে, কারণ সিগন্যালের উপরে দাঁড়িয়ে থেকে কিন্তু এই রেল চলাচল হয়। সিগন্যাল ফেলিওর হলে কিন্তু অবশ্যই দুর্ঘটনা ঘটবেই, আটকানো যাবে না। নেক্সট কি, ব্যাড ওয়েদার। যখনই রেল দুর্ঘটনা ঘটে আমরা দেখি যে বারবার একটাই খবর আসে যে কুয়াশার জন্য ঘটেছে বা বৃষ্টিপাতের জন্য ঘটেছে, এরকম ঘটনা সামনে আসে। আমরা জানি কুয়াশার জন্য ফগ লাইট থাকে বা ফগ ডিভাইস থাকে, সেই ডিভাইসকে ব্যবহার করতে হবে। এখন যদি ফগ লাইট বা ফগ ডিভাইস কোনো কার্যকরী না হয়, তাহলে তার জন্য অন্য সিস্টেম নিয়ে আসতে হবে, কারণ এখানে আমাদের মানুষের জীবনটা আগে, জীবনের সুরক্ষাটা আগে, বাকি পরের কথা পরে। আর যদি সেই সিস্টেম ঠিকঠাক কাজ না করে, তাহলে কিন্তু অবশ্যই স্লো করে ট্রেন চালানো উচিত যখন ওয়েদার খারাপ থাকবে। একটু লেট হোক, কিন্তু আমাদের জীবন নিয়ে খেলা যেন না হয়। আদারওয়াইজ সিস্টেমকে আপগ্রেড করুক রেল, এটা অত্যন্ত জরুরি। নেক্সট, অ্যান্টিকোলাইড ডিভাইস। যখন একটা ট্রেন অন্য ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে, তখন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করে অ্যান্টিকোলাইড ডিভাইস। অর্থাৎ একটা ট্রেনের ধাক্কা মারার আগে সেটা স্টেপ নেয় বা একটা চেষ্টা করে আটকে দেওয়ার। কিন্তু বলা হচ্ছে নাকি অনেক ট্রেনেই নাকি এই অ্যান্টিকোলাইড ডিভাইস নেই, আর ডিভাইস থাকলেও কিন্তু কাজ করছে না ঠিকঠাক। যদি সেটা কাজ না করে, সেটার বিরুদ্ধে কিন্তু স্টেপ নিতে হবে, অবশ্যই সেটাকে ভালো করে কাজ করাতেই হবে, এবং প্রতি ট্রেনের জন্য এই ডিভাইস মাস্ট করতে হবে। নাহলে কিন্তু বারবার ট্রেনে ধাক্কা ঘটবে এবং অ্যাক্সিডেন্ট হবে, আমাদের জীবন কিন্তু মৃত্যুর মুখোমুখি হবে। নেক্সট, নো ডেভেলপমেন্ট ফর প্যাসেঞ্জার সিকিউরিটি। লাস্ট কয়েক বছর আমরা দেখতে পাচ্ছি যাত্রী নিরাপত্তা নিয়ে কিন্তু কোনো উন্নতি হয়নি। আমাদের নিরাপত্তা যেটা সবথেকে মূল প্রায়োরিটি, সেটাই কিন্তু দেখছে না রেল দপ্তর। আর যার ফলে আমরা দেখছি কি যে প্রতিদিন দিন দিন কিন্তু প্যাসেঞ্জারের চাপ কিন্তু বাড়ছে। আর এই প্যাসেঞ্জারের চাপ যদি বাড়ছে, তখন সেটাকে সামাল দেওয়ার জন্য অবশ্যই রেলের উচিত যে নতুন ট্রেন চালু করা, নতুন স্টেশন চালু করা, প্ল্যাটফর্ম তৈরি করা, তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ নতুন রেলওয়ে ট্রাক তৈরি করা। কিন্তু সেগুলো কিন্তু হচ্ছে না, যেগুলো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে 2024 সালে, কারণ রেলের উপরে কিন্তু চাপ বেড়েই চলেছে। অথচ আমরা দেখছি কি এই আসল ডেভেলপমেন্টের কাজ না করে আমাদের পুরো নজরটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কি এই বন্দে ভারতের বিজ্ঞাপন দিয়ে, অমৃত ভারত স্টেশনের বিজ্ঞাপন দিয়ে। বন্দে ভারত দরকার আছে, অমৃত ভারত দরকার আছে, কিন্তু সবার আগে দরকার কি আমাদের সিকিউরিটির দরকার আছে, কারণ আমরা প্যাসেঞ্জার, সিকিউরিটি না থাকলে আমাদের জীবন নিয়ে খেলা, আমরা কোনো মতে এটা মানতে পারি না। অথচ যে বন্দে ভারত নিয়ে এত বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, যদি আমরা দেখতে চাই যে শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে বন্দে ভারতের তুলনা করি, দেখব হয়তো 1 ঘন্টার পার্থক্য, কিন্তু শতাব্দী এক্সপ্রেসে কিন্তু অনেকটাই ভাড়া কম। অর্থাৎ ফালতু একটা ব্র্যান্ডিং করা হচ্ছে এই বন্দে ভারত এক্সপ্রেসের। আর এইটাও কিন্তু সঠিক যে বন্দে ভারতের জন্য প্রচুর ট্রেনকে লেট করানো হচ্ছে। যারা আমরা সাউথ ইস্টার্ন ট্রেনে যাতায়াত করি, অর্থাৎ হাওড়া থেকে আমাদের মেদিনীপুর লাইনে দেখি যে প্রত্যেকটা ট্রেন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা করে লেট, যার ফলে নিত্যযাত্রী যারা তারা কিন্তু খুব সমস্যায় পড়ছে। এটা কিন্তু অবশ্যই স্টেপ নেওয়া উচিত। আর এই যে অমৃত ভারত স্টেশনের বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আদতে কি হচ্ছে, আদতে প্রতিটা স্টেশনে কিন্তু এর অব্যবস্থা আমরা প্রায় দেখতে পাই যে সঠিক সময় অ্যানাউন্সমেন্ট হয় না, ওভারব্রিজগুলির অবস্থা খুব খারাপ, এবং যে সাবওয়েগুলি আছে অনেক সময় সেই সাবওয়েগুলি জলে ভরে যাচ্ছে। তার সাথে যে এক্সলেটার চালানো হয়েছে, তার সাথে যে এক্সলেটার বসানো হয়েছে বা চলন্ত সিঁড়ি, সেই চলন্ত সিঁড়ি বেশিরভাগ টাইম চলছে না, দাঁড়িয়ে আছে। আর অনেক সময় কিন্তু স্টেশনের সিকিউরিটিও থাকছে না। এমনকি ট্রেনের মধ্যে কোচেও প্রবলেম আছে, অনেক সময় লাইটের প্রবলেম হচ্ছে, ফ্যানের প্রবলেম হচ্ছে, এমনকি যে টয়লেটগুলি থেকে খুব বাজে গন্ধ হয় এবং তার অব্যবস্থা দেখতে পাই। এমনকি কোচের মধ্যেও কিন্তু চুরির ঘটনা ঘটছে। অর্থাৎ মেন যেটা রেলের উচিত, যেটা হচ্ছে যাত্রী সুরক্ষা বা নিরাপত্তা, সেটা কিন্তু থাকছে না, বরঞ্চ সেটাকে লুকিয়ে ফেলা হচ্ছে অন্য বিজ্ঞাপন দিয়ে। বন্দে ভারতও চাই, অমৃত ভারত স্টেশনও চাই, কিন্তু তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে আমাদের নিরাপত্তা বাড়াতে হবে, আর নতুন নতুন ট্রাক তৈরি করতে হবে, রেল দিতে হবে আরও বেশি, ট্রেন আরও বেশি সংখ্যা বাড়াতে হবে, প্ল্যাটফর্ম বাড়াতে হবে, কারণ আমাদের মেন অপশান হচ্ছে ট্রেন, আর ট্রেনের প্রেসার কিন্তু দিন দিন বেড়েই চলেছে। নেক্সট কি, নো প্রপার রেস্কিউ অ্যাকশন আফটার অ্যাক্সিডেন্ট। যখনই কোনো দুর্ঘটনা ঘটছে, সেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা হোক বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটুক, লোকাল যারা লোকেরা কিংবা যারা ট্রেনের মধ্যে যে সমস্ত যাত্রীরা আছে, তারা বলছে যে দুর্ঘটনার পরে কিন্তু কোনো রেস্কিউ অ্যাকশন
প্রপারলি নেওয়া হচ্ছে না, ইমিডিয়েটলি নেওয়া হচ্ছে না। আর তার ফলে কি হচ্ছে যে অনেক মানুষ যারা আহত হচ্ছে তাদেরকে হয়তো বাঁচানো সম্ভব হতে পারে, কিংবা ট্রেনের মধ্যে যারা অসুস্থ মানুষ আছে, বাচ্চা আছে বা গর্ভবতী মায়েরা আছে বা অসুস্থ ব্যক্তিরা আছে, তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে। আর আতঙ্ক আর এই কঠিন অব্যবস্থার মধ্যে অনেকে কিন্তু প্রাণ হারাচ্ছে, অর্থাৎ দুর্ঘটনার পরে আফটার শকে কিন্তু অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। তাই তারা বলছে যখন ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটছে অবশ্যই একটা সিস্টেম রাখা উচিত, যে সিস্টেমটা যে কোনো স্টেশনে যখন ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটবে তখন কিন্তু দ্রুত যাতে রেস্কিউ করা হয়, কোনো দেরি না করা হয়। আর যারা যেই মুহূর্তে ওই ট্রেনের মধ্যে যারা জীবিত মানুষ আছেন বা দুর্ঘটনাগ্রস্ত আহত মানুষ আছেন, বৃদ্ধ শিশু কিংবা গর্ভবতী মায়েরা আছেন, তাদের জন্য সকলের জন্য ফুড, খাবার, জল এবং প্রাথমিক চিকিৎসার অবশ্যই ব্যবস্থা করা উচিত। এরকম একটা সিস্টেম রাখা উচিত, তার সাথে লাইটের ব্যবস্থা করা উচিত। তাহলে কিন্তু অনেক মানুষকে বাঁচানো যাবে আফটার শকের থেকেও, বা আতঙ্ক বা সেই এফেক্টের পরে অনেক মানুষ বাঁচানো যেতে পারে। প্রত্যেকবারই কিন্তু রেস্কিউ অপারেশনে লেট হয়ে যাচ্ছে। আর দেখা যাচ্ছে ট্রেনের থেকে সাধারণ মানুষ বা লোকাল মানুষ বা স্থানীয় প্রশাসন আগে এগিয়ে আসছে, ট্রেন অনেক পরে বা রেল দপ্তর অনেক পরে রেস্কিউ করতে আসছে। তাহলে অনেক মানুষকে কিন্তু এখানে বাঁচানো যাচ্ছে না। নেক্সট কি, আফটার অ্যাক্সিডেন্ট নো লিগাল স্টেপ এগেনস্ট অফিসার। যখন কোনো দুর্ঘটনা ঘটছে, সেই দুর্ঘটনা ঘটার জন্য যে সমস্ত দায়ী যে সমস্ত অফিসাররা আছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো আইনি স্টেপ নেওয়া হচ্ছে না। বড়জোর রেল একটা ছোটোখাটো তদন্তকারী কমিটি করে দিচ্ছে, আর এই তদন্তকারী কমিটিটা লোক দেখানো এই নিয়ে কিন্তু তারা দায় ঝেড়ে দিচ্ছে। বরঞ্চ হয়তো দু একজনকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু একটা দুর্ঘটনা কোনো দিনই একজন বা দুজনের জন্য হতে পারে না, অনেকজনের সঙ্গে দায়ী। আর তাদের বিরুদ্ধে অবশ্যই লিগাল স্টেপ নেওয়া উচিত। তাহলে আগামী দিনে প্রত্যেকটা অফিসার কিন্তু আরও সিরিয়াস হবে এই দুর্ঘটনা আটকানোর ক্ষেত্রে। কারণ একটা দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের প্রাণ যাচ্ছে, যেটা কোনো মতেই উচিত নয়। আমাদের জীবন নিয়ে খেলার ক্ষমতা কারো নেই বা অধিকার কারো নেই। নেক্সট কি, প্রিভিয়াসলি রেলওয়ে মিনিস্টার রিজাইন ফর অ্যাক্সিডেন্ট। আগে আমরা দেখেছি কি, যখনই কোনো দুর্ঘটনা ঘটেছে, এই করমণ্ডলের মতো দুর্ঘটনা ঘটেছে যেখানে 500-600 জন মানুষ নিহত হয়েছে, এরকম বড় দুর্ঘটনা যখন আগে ঘটতো তখন কিন্তু রেল মিনিস্ট্রি কিন্তু বা রেল যিনি মন্ত্রী তিনি কিন্তু পদত্যাগ করতেন, কারণ এটা একটা বিরাট বড় ইস্যু হতো সারা দেশে। কিন্তু এখন ট্রেন দুর্ঘটনা ঘটছে, এত মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু কোনো ইস্যু হচ্ছে না। সেখানে রেল দপ্তর বা সরকারও কিন্তু এটাকে ইস্যু মনে করছে না, একটু দুঃখ প্রকাশ করে বা ক্ষতিপূরণ দিয়ে একটা তদন্ত কমিটি গড়ে তারা দায় ছেড়ে নিচ্ছে। রেলমন্ত্রীর অবশ্যই পদত্যাগ করা উচিত, কারণ মানুষের মৃত্যু মানে একটা বিরাট বড় দায়িত্ব। আর রেলমন্ত্রী পদত্যাগ করলে যে বিরাট বড় কিছু হয়ে যাবে তা নয়, কিন্তু ইস্যুটা বিরাট বড় হবে, সরকার চাপে থাকবে। আর এই নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনকার রেল মিনিস্টার এই নিয়ে কোনো পদত্যাগ তো দূরের কথা, কোনো দায় নিচ্ছে না, তিনি আবার রিলস করতে ব্যস্ত। অন্যদিকে যারা বিরোধী আছে, বিরোধীদের ভূমিকা নিয়েও হোপলেস, তারা সরকারকে চেপে ধরতে পারছে না। এবারের ভোটে দেখেছি বিরোধীরা অনেক শক্তিশালী হয়েছে। দেখি এই ট্রেন দুর্ঘটনা ঘটার পরে সরকারকে তারা চেপে ধরে কি না। যদি সরকারকে তারা চেপে ধরে, সরকারের কিন্তু মাথা ব্যথা বাড়বেই। তাহলেই কিন্তু আমাদের ট্রেন দুর্ঘটনা আটকানো যাবে এবং মানুষের যাত্রী নিরাপত্তা বাড়বে। নেক্সট কি, 2017-তে রেল বাজেট ইন জেনারেল বাজেট। আমরা দেখেছি 2017 সালে রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে মিলিয়ে দিয়েছে এই সরকার। আগে কি হতো, প্রতি বছর সাধারণ বাজেটের আগে রেল বাজেট হতো, আর রেল বাজেটের দিকে আমরা সবাই তাকিয়ে থাকতাম যে এই বাজেটে কোন কোন নতুন ট্রেন চালু হচ্ছে, কোন কোন নতুন স্টেশন চালু হচ্ছে, কোন কোন রেলের হসপিটাল চালু হচ্ছে, কোন কোন রেলের স্টেডিয়াম চালু হচ্ছে বা নতুন রেল প্রকল্প চালু হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই সরকার রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দিয়েছে। তার ফলে রেলের কোনো নির্দিষ্ট সঠিক প্ল্যান নেই, সঠিক প্রতি বছর যে তারা কি কাজ করতে চলেছে আমরা দেখতে পাচ্ছি না। অনেক সময় বলা হচ্ছে নাকি রেলের বাজেটকেও নাকি লিমিট করে দেওয়া হয়েছে, আর এটা একটা আমাদের জন্য খুবই খারাপ, কারণ রেল আমাদের পরিবহনের মেন মেরুদণ্ড। অবশ্যই রেল বাজেটকে আবার আলাদাভাবে ফিরিয়ে আনা উচিত, তাহলে কিন্তু সাধারণ মানুষের রেল নিয়ে যে চাহিদা সেটা কিন্তু বাড়বে এবং সরকারও কিন্তু একটা সঠিক নির্দিষ্ট মাত্রা বা দিশা দেখাবে রেল নিয়ে। কারণ রেল আমাদের আশা ভরসা, সেখানে বারবার রেল দুর্ঘটনা আমাদের কাছে ভয়ের ব্যাপার। এটা অবশ্যই রেল বাজেটকে ফিরিয়ে আনা উচিত। অন্যদিকে আবার এরকম খবরও সামনে আসছে যে এই রেল দুর্ঘটনার পেছনে কিন্তু কিছু বগি বা ইঞ্জিনের
প্রবলেম দায়ী আছে। অনেকে বলছেন যে কিছু কিছু বগি আছে যারা কিন্তু রেল দুর্ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আবার অনেকে বলছে যে কিছু কিছু ইঞ্জিন আছে যেগুলো নাকি হঠাৎ যে এমার্জেন্সি ব্রেক মারা হয় সেই এমার্জেন্সি ব্রেক কাজ করছে না। তো অবশ্যই কোনো ট্রেনকে তার যাত্রাপথ শুরু করার আগে তার যে ইঞ্জিন বা যা বগি আছে অবশ্যই দেখা উচিত। বিশেষ করে তার যে ব্রেক আছে বা এমার্জেন্সি ব্রেক আছে সেগুলোকে টেস্ট করা উচিত, কারণ বারবার এর জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটছে, আর অ্যাক্সিডেন্ট কিন্তু আটকাতে পারছে না এই এমার্জেন্সি ব্রেক। এই পুরো 10টি বাঘা বাঘা কারণ কিন্তু আমি তুলে ধরলাম, যার ফলে কিন্তু বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে, আমাদের জীবন বারবার মৃত্যুর মুখোমুখি হচ্ছে, আর আমরা আতঙ্কিত বা ভীত হচ্ছি। যার ফলে এসব দেখে আমরা যখন ট্রেনে উঠতে চলেছি তখন কিন্তু আমাদের মনে ভয় ধরে দিচ্ছে, হয়তো এই দুর্ঘটনার কবলে আমিও পড়তে পারি। এখন কি হচ্ছে, এই যে দুর্ঘটনার আমি কারণগুলো দিলাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ। এখন এই যে বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী নিরাপত্তা নেই বললেই চলে। আর রেলের কি হচ্ছে, যাত্রী নিরাপত্তা থাকছে না, অথচ দূরপাল্লা ট্রেনের কিন্তু টিকিট বেড়ে চলেছে। কোভিডের পরে প্যাসেঞ্জার ট্রেনগুলোকে এক্সপ্রেস ট্রেনের টিকিট দেওয়া হয়েছে। আর কি দেখা যাচ্ছে, কোনো ট্রেনই টাইমে চলছে না, এক একটা ট্রেন কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লেট। আর এর ফলে আমরা বুঝতে পারছি যে রেল দপ্তর বা রেল সরকার বা আমাদের সরকার যাত্রী নিরাপত্তা আর রেল টাইমে ট্রেন চালানো নিয়ে কোনো স্টেপ নিচ্ছে না। এখন রেল দপ্তরের প্রধান মোটো হওয়া উচিত যে সঠিক যাত্রী নিরাপত্তা দেওয়া আর টাইমে ট্রেন চালানো। আর এই বারবার দুর্ঘটনা ঘটার পরও সরকারের যদি টনক না নড়ে তাহলে কিন্তু আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা যেখানে যে জায়গায় আছি, সোশ্যাল মিডিয়ায় বা রাস্তায় বা পোস্টারিংয়ে আমাদের প্রতিবাদ করতে হবে। তার সাথে বিরোধীরা, এবারে কিন্তু লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে বিরোধীরা কিন্তু স্ট্রং হয়েছে, বিরোধীদেরকেও কিন্তু প্রতিবাদ করতে হবে, লোকসভার বাইরে বা ভিতরে সরকারকে চেপে ধরতে হবে। কারণ সরকার যেন বা রেল দপ্তর যেন মানুষের নিরাপত্তার সঙ্গে আপোষ না করে, অর্থাৎ আর যেন রেল যে দুর্ঘটনা না ঘটে, আর রেল দুর্ঘটনাতে এই যে অনেক মানুষের মৃত্যু হচ্ছে না মৃত্যু হয় বা ক্ষতিগ্রস্ত না হয়। তার ফলে আমরা কিন্তু আতঙ্ক ছেড়ে আনন্দের সঙ্গে নিরাপত্তার সঙ্গে ট্রেনে সফর করতে পারবো। নাহলে প্রতিবারই যখন আমরা ট্রেনে সফর করব আমাদের কিন্তু মনে একটা ভয় থেকেই যাবে, আতঙ্ক থেকেই যাবে, এই হয়তো অ্যাক্সিডেন্ট ঘটলো, এই হয়তো আমরা মারা যেতে পারি বা ক্ষতিগ্রস্ত হতে পারি। এই হলো আজকের ভিডিও। এখন ভিডিওটিতে আমি টোটাল বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।